গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস এবং আজকে আমাদের ক্লাস নাম্বার 10 প্র্যাকটিস করব। প্রত্যেকেই যারা ক্লাসে কানেক্ট হয়েছে একটু কনফার্ম করবে সাউন্ড ভিডিও ক্লিয়ার পাচ্ছ কিনা। তো আমরা যে সমস্ত ক্লাস করিয়ে থাকি ইউটিউবে, তো এই সমস্ত ক্লাসের তুমি নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন। পাশাপাশি আমরা যে সমস্ত কোর্স বা ব্যাচগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করার পরে দেখবে পেড কোর্স অপশান আছে এবং সেখানে তুমি ক্লিক করলে আমাদের নতুন যে ব্যাচগুলো আছে দেখতে পাবে। আমাদের নতুন যে সমস্ত ব্যাচগুলো চলছে তার মধ্যে WEKB ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ নতুন একটি ব্যাচ, 5 মাসের একটি ব্যাচ, 15 মাস তার ভ্যালিডিটি কিন্তু থাকছে। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে। SSC GDMTS এর নতুন ব্যাচ শুরু হয়েছে, যেখানে হিন্দি এই সাবজেক্টটা কিন্তু এবার অ্যাড হয়েছে। পাশাপাশি আমাদের আরও অনেক ব্যাচ রয়েছে। NM GNM এর নতুন ব্যাচ শুরু হয়েছে 2027 সালের পরীক্ষার জন্য এবং WKB প্র্যাকটিস ব্যাচও কিন্তু একটা চলছে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ব্যাচে। তো আমরা শুরু করছি আজকের MCQ প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার 1, সুলতানি আমলে ইক্তা ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? সুলতানি যুগের কথা যদি আমরা বলি, এই সুলতানি যুগ শুরু হচ্ছে কত সাল থেকে? 1206 সাল থেকে। সুলতানি যুগ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। সুলতানি যুগের ইতিহাস কিন্তু বেশ লম্বা, অর্থাৎ এটা শুরু হচ্ছে 1206 সালে এবং এন্ড হবে পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ গিয়ে। অর্থাৎ সুলতানি যুগ মানে এখানে 320 বছরের একটা ইতিহাস আছে এবং এখানে টোটাল 5টি বংশ পরপর রাজত্ব করেছে। প্রথম বংশের নাম দাস বংশ, পরবর্তী খলজি, তারপর তুগলক, তারপর সৈয়দ বংশ, তারপর লোদি বংশ। ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হবে এবং বাবর নতুন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, এটুকু আমরা প্রত্যেকে জানি। তো এই ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেছেন কে? তো এটা চালু করেন সম্রাট ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের জামাতা বা জামাই। এই ইলতুৎমিশ টোটাল আমরা যদি দাস বংশের কথা বলি, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান তাকে বলা হয়। এই ইলতুৎমিশ প্রবর্তিত একটা ব্যবস্থা হচ্ছে ইক্তা, অর্থাৎ সেখানে তিনি বেশ কিছু আমির ওমরাহ বা মানুষের জমি প্রদান করতেন এবং সেই জায়গা থেকে তিনি ট্যাক্সটা কালেক্ট করতেন। ঠিক আছে, তো সেই সিস্টেমটাকেই এক কথা ইক্তা বলা হয়। ইক্তা ব্যবস্থার প্রবর্তক ইলতুৎমিশ এবং ইলতুৎমিশের আরও কিছু ব্যাপার স্যাপার যেগুলো পরীক্ষা আসে, তিনি টঙ্কা এবং জিতল মুদ্রা চালু করেন, দিল্লি স্থায়ী রাজধানী ঘোষণা করেন, এরকম বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু আছে। 40 চক্র শুরু করেন, পরীক্ষা দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 2 আসবো, ভারতের সংবিধানের কোন আর্টিকেলের অধীনে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনর্বিবেচনা করতে পারে? অনেক সময় দেখা যায় সুপ্রিম কোর্ট আজকে একটা রায় দিয়েছে, কয়েক বছর পরে পুনরায় আবার সেই রায়ের পরিপ্রেক্ষিতে আবার পুনর্বিবেচনা করতে পারে, এরকম ঘটনা ঘটেছে ভারতের ইতিমধ্যেই। তো এখানে সুপ্রিম কোর্টের একটা পয়েন্ট বা আর্টিকেল এটা বলা হয়েছে ভারতের কোন ধারাতে, ভারতের সংবিধানের কোন ধারাতে যে বলছে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনর্বিবেচনা করতে পারবে? আর্টিকেল 136, 137, 141, 142। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 137। 137 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। তো এর অধীনে অনেক সময় দেখা যায় যে ভারতবর্ষের পার্লামেন্ট কোনো বিল পাস করলো, তার সাপেক্ষে সেটাকেও রিভিউ কিন্তু করা হয়, জুডিশিয়াল রিভিউ সেটা বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 3, নিচের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে? নর্মদা, মাহি, তাপ্তি, সবরমতী। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? ভারতবর্ষের এরকম 2টি নদী আছে যেটি কর্কটক্রান্তি রেখা, যেটা আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেটাকে 2বার পাস করেছে। সেটি এখানে অপশন নাম্বার বি হবে মাহি। মাহি নদী
যেটা মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে মাহি নদী প্রথমে উত্তর দিকে গিয়ে রাজস্থানে প্রবেশ করে এবং পরে দক্ষিণ পশ্চিমে ঘুরে গুজরাটে যাওয়ার সময় কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করে। কোশ্চেন নাম্বার 4, ভারতের মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, যেটাকে আমরা বলে থাকি MFIS, এর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোনটি? কোশ্চেন নাম্বার 4 বলছে ভারতের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো আছে এর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ এটাকে কে নিয়ন্ত্রণ করে? ন্যাবার্ড, সিডবি, RBI, সেবি। সঠিক উত্তর কি হবে? তো মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোশ্চেনে আসবো। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সমস্ত নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে এবং মাইক্রো ফাইন্যান্স সেক্টরের প্রধান রেগুলেটর হিসেবে কাজ করে থাকে। কোশ্চেন নাম্বার 5, আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ নাকি সমবর্তন? কোশ্চেন নাম্বার 5, এখানে উত্তর কি করবে প্রত্যেকে বলবে। তো আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? আমরা জানি যে সাদা আলো বিচ্ছুরিত হয়ে রামধনু তৈরি হয় এবং সেখানে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল, আর সব থেকে আমরা যদি বলি ক্ষুদ্র সেটা হচ্ছে বেগুনি, বা নীলের ক্ষেত্রেও আমরা দেখব বেনিয়াসহ কলা, বেগুনি, নীল, এগুলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, এগুলো বেশি বিক্ষেপিত হয়। তো মূলত আলোর বিক্ষেপণের জন্যই কিন্তু আকাশকে নীল দেখায়। বলা হচ্ছে রেলে একজন বিজ্ঞানী তার বিক্ষেপণ সূত্র অনুসারে রেলে স্ক্যাটারিং এই সূত্র অনুযায়ী কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেমন নীল বা বেগুনি বায়ুমণ্ডলের কণা দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, তাই আকাশকে কিন্তু নীল দেখায়। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রত্যেকেই যারা কানেক্ট আছো, সঠিক উত্তর অপশন সি হবে, আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ মানে হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। কোশ্চেন নাম্বার 6 বলছে বিখ্যাত গ্রন্থ তহকিক-ই-হিন্দ এটি কার রচনা? এটা আরেক নাম কিতাবুল হিন্দ ও বলা হয়, বা তহকিক-ই-হিন্দ, এটা কে রচনা করেছেন বা লিখেছেন? আল বিরুনি, ইবন বতুতা, জিয়াউদ্দিন বারনী, আমির খসরু। তহকিক-ই-হিন্দ বইটির লেখক হচ্ছে আল বিরুনি। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে, আল বিরুনি সঠিক উত্তর হবে। ইবন বতুতার লেখা গ্রন্থটা হচ্ছে কিতাবুল রেহেলা, জিয়াউদ্দিন বারনী, তারিখি ফিরোজ শাহী, আমির খসরু যাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হয়, এইগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তো আগের কোশ্চেনে আমরা একটা পয়েন্ট বলবো এখানে, যে রমন এফেক্ট আমরা প্রশ্ন আসে আলোর কোন ধর্মের জন্য হয়, সেটা কিন্তু আলোর বিক্ষেপণ। রমন এফেক্টটাও আলোর বিক্ষেপণের জন্য হয়, যেটা সিভি রমন আবিষ্কার করে। তো গজনীর সুলতান মাহমুদ ভারত আক্রমণের সময় তার সঙ্গে তিনি এসেছিলেন আল বিরুনি। তিনি একাদশ শতকে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থার বিবরণ দিয়ে এই বইটা লিখেছিলেন। তো তিনি ভারতে আসেন মূলত আমরা যদি দেখি 1017 সালে, 1017 সাল নাগাদ তিনি ভারতে এসেছেন আল বিরুনি। আল বিরুনির জন্মস্থান যদি দেখা হয় বর্তমান কাজাখস্তানে পড়ছে, মধ্য এশিয়ার। কোশ্চেন নাম্বার 7, ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল লিটারেসি মিউজিয়াম বা ডিজিটাল সাক্ষরতা জাদুঘর স্থাপিত হয়েছে? কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু। সঠিক উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 7 রাইট অ্যান্সার কি করবে? ডিজিটাল লিটারেসি মিউজিয়াম বা ডিজিটাল সাক্ষরতা জাদুঘর স্থাপিত হয়েছে কেরালাতে, এবং কেরালা কিন্তু ডিজিটালি 100% স্বাক্ষর একটি তোমার রাজ্য। কেরালার বর্তমান নাম হচ্ছে কেরালাম, তাই তো? কোশ্চেন নাম্বার 8, ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয়? দেখো কোশ্চেনটা বহুবার করানো হয়েছে এবং খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেয়, বারবারই কিন্তু দিয়ে থাকে এই কোশ্চেনটি। দলত্যাগ বিরোধী আইনটা কি অ্যাকচুয়াল সেটা তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, আমি একটু ডিসকাস করে দিচ্ছি আজকে। তো দলত্যাগ বিরোধী আইন এটি সংবিধানে কবে যুক্ত হয়েছে?
মূলত 52তম সংবিধান সংশোধনী 1985, 1985 সালে রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল। মূলত একটা দল থেকে জিতে আরেকটা দলে যদি সে চলে যায়, এটাই কিন্তু দলত্যাগ বিরোধী আইন এটাকে আটকাচ্ছে। তো দলত্যাগ বিরোধী আইন হচ্ছে ভারতের সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ব্যবস্থা, যার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলবদল বা দুর্নীতির কারণে সরকারের যে অস্থিতিশীলতা রোধ করা। সহজ কথায় কোনো জনপ্রতিনিধি, এমপি বা এমএলএ জনগণের ভোটে একটি নির্দিষ্ট দলের টিকিটে জিতে আসার পর যদি ব্যক্তিগত স্বার্থে বা অন্য কোনো প্রলোভনে অন্য দলে যোগ দেন, তবে এই আইনের মাধ্যমে তার সংসদের বা বিধানসভার সদস্যপদ বাতিল হয়ে যাবে। দেখো, এখন একটা দল থেকে আর একটা দলে যেতে গেলে তাকে কিন্তু প্রথমে পদত্যাগ করতে হবে, তারপর যেতে পারে। তুমি একটা পার্টি থেকে জিতে আর একটা পার্টিতে ডিরেক্ট চলে যেতে পারো না, তোমার পদত্যাগ করতে হবে, তারপর যেতে হবে। তো 1970-80 দশকে যে সিচুয়েশনটা হয় ভারতবর্ষে, মূলত এই যে ভারতে দল বদলের রাজনীতি একটা চরম আকার ধারণ করেছিল, যা ইতিহাসে আয়ারাম গয়ারাম রাজনীতি নামে পরিচিত। ঠিক আছে, এই রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতেই 1985-তে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা ভারতের সংবিধানের 10ম তফসিলে কিন্তু আছে, এই দলত্যাগ বিরোধী আইন এটা যুক্ত করা হয়। বলছে কখন একজন সাংসদ বা বিধানসভা সদস্যের পদ বাতিল হতে পারে, কখন? বলছে এই আইনের অধীনে মূলত 3টি ক্ষেত্রে একজন সদস্যের, এমপি বা এমএলএ পদ খারিজ হতে পারে যদি স্বেচ্ছায় দল ত্যাগ করে। কোন নির্বাচিত সদস্য যদি নিজে থেকে তার রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করেন, সেটা হতে পারে। দলের নির্দেশ বা হুইপ অমান্য করলে, সংসদের বা বিধানসভার কোনো ভোটের ক্ষেত্রে দল যদি নির্দিষ্ট কোনো পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেয়, সেক্ষেত্রে সে দিল না, বিপক্ষে দিল। আর কোনো সদস্য যদি সেই নির্দেশ অমান্য করে ভোটদানে বিরত থাকেন, দল যদি 15 দিনের মধ্যে তাকে ক্ষমা না করে, সেক্ষেত্রে আমরা দেখব সদস্যপদ চলে যেতে পারে। আরেকটা হচ্ছে স্বতন্ত্র ও মনোনীত সদস্যের ক্ষেত্রে, কোনো নির্দল বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জেতার পর যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন, সেক্ষেত্রে আমরা যদি দেখব পদ বাতিল হতে পারে। কোনো মনোনীত সদস্য যদি তার মনোনয়নের 6 মাস পার হওয়ার পর কোনো রাজনৈতিক দলে যোগ দেন, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু বিষয়টা এখানে লেখা আছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো। ওকে, তো বিষয়টা আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 9-এ আছে, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগ, যেটা ভারতের বর্তমান প্ল্যানিং কমিশনের জায়গায় আছে, নীতি আয়োগ পরিকল্পনা কমিশনের জায়গায় এখন নীতি আয়োগ, যেটা এস্টাবলিশ হয়েছে 2015 সালের 1 জানুয়ারি। তো নীতি আয়োগের যে গভর্নিং কাউন্সিল থাকে, চেয়ারম্যান কে হন? ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নাকি নীতি আয়োগের সিইও? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হবে, ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের এই যে গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন বা চেয়ারম্যান, তিনি কিন্তু হন প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 10 আসবো, সিন্ধু, আচ্ছা এখানে তো দেখাই গেল, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ মেলে? তো এখানে উত্তর হবে লোথাল। লোথাল যে কেন্দ্রটা বর্তমান যদি আমরা দেখি কোন রাজ্যে পড়ছে, গুজরাটে। এবং এখানে বন্দরের কথাও কিন্তু আমরা পেয়েছি, ভারতের প্রাচীনতম বন্দর যদি দেখা হয়, সেই সিন্ধু সভ্যতার আমলে লোথালকে ধরা হয়। ঠিক আছে, তো লোথাল একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল সিন্ধু সভ্যতার, যেটা বর্তমানে গুজরাটের মধ্যেই আমরা পড়ছি। লোথাল কথার অর্থ ছিল মৃতের স্থান। কালিবঙ্গান, যেটা রাজস্থান, রোপার এটা হরিয়ানা, বানওয়ালি, রোপারটা সম্ভবত পাঞ্জাব, বানওয়ালিটা হচ্ছে হিসার হরিয়ানাতে। ভারতের সংবিধানের যুগ্ম তালিকা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যে কনকারেন্ট লিস্ট আছে, এর কনসেপ্টটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? দেখো, ভারতের যে শাসন কাঠামো আমরা জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাই তো, ফেডারেল স্ট্রাকচার রয়েছে, এবং এটাকে বলা হচ্ছে কোয়াসি ফেডারাল, মানে আধাযুক্ত যুক্তরাষ্ট্রীয়। কিরকম? আমরা ভারতবর্ষের সংবিধানের 7ম তফসিলে দেখে থাকবো যে একটা পয়েন্ট আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। এবং ক্ষমতার বন্টনটা কিসের? আইনগত ক্ষমতার বন্টন। কে কটা বিষয় আইন করতে পারে? দেখবে কেন্দ্র 100টা বিষয় আইন করতে পারে, রাজ্য 61 বিষয় আইন করতে পারে, এবং
আরেকটা রয়েছে যৌথভাবে আইন করতে পারে 52টি বিষয়ে কেন্দ্র এবং রাজ্য, যেটাকে যুগ্ম তালিকা বলা হয়। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা কনকারেন্ট লিস্ট, যেটাকে যুগ্ম তালিকা। যেমন শিক্ষা যুগ্ম তালিকায় শিক্ষা নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় কিন্তু আইন করতে পারে। ঠিক আছে, তো এই যে যুগ্ম তালিকার কনসেপ্ট, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা। তো ভারতের এই সংবিধান বা ভারতের শাসন ব্যবস্থাকে কোয়াসি ফেডারেল কেন বলে? কারণ দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও কেন্দ্রের ক্ষমতাটা কিন্তু বেশি। কেন্দ্র 100টা বিষয় আইন করছে, রাজ্য 61 বিষয় আইন করছে, তাই তো? তো সেই জন্য বলা হয়। তো এখানে যুগ্ম তালিকার কনসেপ্ট আমরা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া সংবিধান থেকে ভারতের সংবিধানের যুগ্ম তালিকা, বাণিজ্যের স্বাধীনতা এবং সংসদের যৌথ অধিবেশনের ধারণা কিন্তু নেওয়া হয়েছে। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আয়ারল্যান্ড থেকে নির্দেশাত্মক নীতি নেওয়া হয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এবং আমরা যদি দেখি আমেরিকা থেকে মৌলিক অধিকার, আরো অনেক বিষয় নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। কোশ্চেন নাম্বার 12, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক সবসময় কত হয়? কোন একটা মাধ্যম তার পরম প্রতিসারাঙ্কর মানটা কত ধরা হয়? 1-এর কম, 1-এর সমান, 1-এর বেশি, নাকি 0? অ্যাবসলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা আসলে কি সেটা আমাদের জানতে হবে আগে, নয়তো বুঝতে পারবো না, তাই তো? কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক মানে কি? সেটা হচ্ছে শূন্য মাধ্যমের সঙ্গে ওই মাধ্যমে আলোর বেগের একটা কম্পারিজন। তো এটা 1-এর বেশি হয়। দেখো, পরম প্রতিসারাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ধরো শূন্য মাধ্যমে আলোর বেগটাকে আমরা সি বলছি, এবং একটা নির্দিষ্ট মাধ্যম, কোন একটা মাধ্যম, ধরো বায়ু মাধ্যম, সেক্ষেত্রে আলোর বেগটা আমি যদি ভি ধরি, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্রতিসারাঙ্ক ধরি, এন ধরি, এটা অলওয়েজ বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর বায়ু মাধ্যম হোক, জল হোক, কাঁচ হোক, সেখানে তো কম হবেই হবে, অন্তত শূন্য মাধ্যমের থেকে কম হবে। তাহলে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে, কারণ এখানে সি গ্রেটার দ্যান ভি হবে অলওয়েজ। ঠিক আছে, ওই জন্য এটা অলওয়েজ 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে বেশি হবে। যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, তাই যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সবসময়, যে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক সবসময় 1-এর বেশি হয়। ঠিক আছে, পরম প্রতিসারাঙ্কর কনসেপ্টটা হচ্ছে এরকম যে শূন্য মাধ্যমে আলোর বেগ ভাগ সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় যে কোনো মাধ্যমের থেকে বেশি হবে, ওই জন্য এর ভ্যালুটা 1-এর বেশি হয়। কোশ্চেন নাম্বার 13, নিচের কোন হ্রদটি একটি কৃত্রিম হ্রদ? ম্যান মেড লেক। তো হ্রদ হতে পারে প্রাকৃতিক, আবার কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে। তো এখানে অপশনে কোডাইকানাল, তামিলনাড়ু কোলেরু, নৈনিতাল, রেণুকা। সঠিক উত্তর এখানে কি হবে? হ্রদ মানে হচ্ছে আমরা চারিদিকে স্থল, মাঝখানে জলাশয়, পুকুরের একটা বড় ভার্সনটাকে আমরা হ্রদ বলতে পারি, তাই তো? কৃত্রিম হ্রদ কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, কোডাইকানাল। এটি তামিলনাড়ুতে অবস্থিত, এটা একটা কৃত্রিম হ্রদ। এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশে কোলেরু, নৈনিতাল, উত্তরাখণ্ড, রেণুকা, হিমাচল প্রদেশ, এগুলো স্বাভাবিক বা প্রাকৃতিক ভাবে সৃষ্ট হ্রদ। কোশ্চেন নাম্বার 14 বলছে ইকোনমিক ড্রেন থিওরি বা ভারতের যে ধন নিষ্কাশন তত্ত্ব প্রথম কে প্রচার করেছিলেন? অপশনে রমেশচন্দ্র দত্ত, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, নাকি বাল গঙ্গাধর তিলক। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? ইকোনমিক ড্রেন থিওরি, ভারতের ধন নিষ্কাশন তত্ত্ব, যেটা দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে বর্ণনা করেছিলেন। ব্রিটিশরা কিভাবে ধনসম্পদ ভারত থেকে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, সেটাই এই ইকোনমিক ড্রেন থিওরি, ভারতের ধন নিষ্কাশন তত্ত্ব, এটা দাদাভাই নওরোজি প্রথম প্রচার করেন। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 15, কোন মুঘল সম্রাট সুর সাম্রাজ্ঞী তানসেনকে কণ্ঠভরণ বাণীবিলাস উপাধি দিয়েছিলেন? কণ্ঠভরণ বাণীবিলাস উপাধি দিয়েছিলেন তানসেন। এই নামটা শুনলেই তোমরা বুঝতে পারছো এটা কার সময় ছিল। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। রামতনু পান্ডে কার নাম? এটা হচ্ছে তানসেনের নাম। তিনি ছিলেন আকবরের সবার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তাকে সম্রাট আকবর
কণ্ঠাভরণ বাণীবিলাস উপাধি দিয়েছিলেন। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 16, দামোদর নদী নিচের কোন নদীর প্রধান উপনদী? মানে প্রধান মানেও একটা উল্লেখযোগ্য উপনদী। গঙ্গা, রূপনারায়ণ, তিস্তা, সুবর্ণরেখা। যদিও গঙ্গা নদীর প্রধান উপনদী হচ্ছে যমুনা, এখানে আমরা অপশন এ গঙ্গাই করব। কোশ্চেন নাম্বার 17 বলছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণের পর বর্তমানে কি নামে পরিচিত? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশ হয়েছিল মূলত 1921 সালে। ঠিক আছে, এটা এস্টাবলিশ হয় মূলত 1921 সালে এবং এটাকে ন্যাশনালাইজ করা হয়, জাতীয়করণ করা হয়েছিল ভারতের স্বাধীনতার পরে 1955 সালে এবং নাম হচ্ছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা জাতীয়করণ হয় কবে? এটা জাতীয়করণ হয় 1955 সালে জাতীয়করণ হয়। ইম্পেরিয়াল ব্যাংকটা 1921 সালে তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 18, ভারতের সংবিধানে কোন আর্টিকেলের মাধ্যমে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়? ভারতের সংবিধানে কোন ধারার অনুসারে ফিনান্সিয়াল বা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে বা জারি করা যেতে পারে? 352, 356, 360, 368। দেখো এখানে যে চারটি ধারা আছে খুবই ইম্পর্টেন্ট চারটি ধারা। আর্টিকেল 352 এখানে আছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। ন্যাশনাল এমার্জেন্সি যেটা ভারতে এখনো পর্যন্ত 3টে বার হয়েছে, 1962, 1971, 1975। 356 রয়েছে স্টেট এমার্জেন্সি বা রাজ্য জরুরি অবস্থা, এটার আরেক নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল। এটার নাম হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা। রাজ্যে যদি শাসন কাঠামো ভেঙে পড়ে তো সেই শাসনভার রাষ্ট্রপতি নেবে রাজ্যপালের পরামর্শে। আর্টিকেল 360-তে আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি এবং 368-তে রয়েছে সংবিধান সংশোধন। ঠিক আছে, সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতে এখনো পর্যন্ত কিন্তু একবারও ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি। ঠিক আছে, আগামীতে হলেও হতে পারে, যাই হোক। কোশ্চেন নাম্বার 19, বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রমথনাথ মিত্র, বারীন্দ্র কুমার ঘোষ, পুলিন বিহারী দাস, যতীন্দ্রনাথ মুখার্জি। সঠিক উত্তর হবে প্রমথনাথ মিত্র। সতীশচন্দ্র সামন্ত ছিল একজন উল্লেখযোগ্য ভূমিকায় এই সংগঠনের। অনুশীলন সমিতি কবে গঠিত হয়? বাংলার প্রথম বিপ্লবী সংগঠন ছিল কিন্তু অনুশীলন সমিতি। 1902 সালে এটা এস্টাবলিশ হয় কলকাতাতে। প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র সামন্ত তারা কিন্তু এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো। আচ্ছা, এখানে বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিল। পুলিন বিহারী দাস আমরা দেখব যে ঢাকায় অনুশীলন সমিতি গঠন করেন। ঠিক আছে, অনুশীলন সমিতির একটা শাখা ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠা করেন। যতীন্দ্র মোহন মুখার্জি, যাকে বাঘা যতীন বলা হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20, উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? কোশ্চেন নাম্বার 20, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে থাকে? জিবরেলিন, সাইটোকাইনিন, অক্সিন নাকি ইথিলিন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, হবে অক্সিন। অক্সিন, যার রাসায়নিক নাম হচ্ছে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু উদ্ভিদের যে উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন অক্সিন, মাথায় রাখতে হবে। এটা ট্রপিক চলন বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। ইথিলিন গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে। সাইটোকাইনিন, জিবরেলিন এদেরও অনেক ভূমিকা থাকে। অক্সিন হরমোন উদ্ভিদের কাণ্ডমূলের অগ্রভাগে তৈরি হয়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। একে অগ্রস্থ প্রকটতা বলা হয়। ঠিক আছে, অপশন
এখানে সি সঠিক উত্তর হবে। তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো আমরা করাচ্ছি, নতুন যে ব্যাচগুলো আছে তার মধ্যে কম্বাইন্ড ব্যাচ রয়েছে একটা, WBBKPর ব্যাচ, SSC GDMTS এর নতুন ব্যাচ, NMGNM এর নতুন ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের নতুন ব্যাচ রয়েছে, KP WBB প্র্যাকটিস ব্যাচ কিন্তু আছে। কোশ্চেন নাম্বার 21, পশ্চিমবঙ্গের কোন শহরটিকে দার্জিলিং এর প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। যদিও এখানে অপশনগুলো খুবই ইজি হয়েছে। দার্জিলিং এর প্রবেশদ্বার বা আমরা বলতে পারি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? এটা বলা হয় শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা দার্জিলিং এর প্রবেশদ্বারও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 22, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর কয়টি? ভারতে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে এর লেভেল কয়টা আছে, স্তর কয়টা আছে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 1992 সালে, 73তম অ্যামেন্ডমেন্ট 1992। পঞ্চায়েত এবং পৌরসভা একই বছর 73 এবং 74তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সাংবিধানিক মর্যাদা পায়। এবং এই পঞ্চায়েত ব্যবস্থার 3টে স্তর, বলবন্ত রায় মেহতা কমিটি তাদের সুপারিশে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতে যুক্ত হয়। তো এটা আমরা যদি দেখি 3টে স্তর হচ্ছে, প্রথম গ্রাম পঞ্চায়েত, একেবারে নিম্ন স্তর গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। এই হচ্ছে 3টে স্তর, এগুলো মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 23, ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ কোনটি? ভেসেল বা ট্রাকিয়া বিহীন উদ্ভিদ কোনটি? কাঁঠাল, তাল, পাইন, নিটাম। কোশ্চেন নাম্বার 23, ভেসেল বা ট্রাকিয়া বিহীন উদ্ভিদ হচ্ছে পাইন গাছ। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যা স্টাডি অফ ফ্রুটস। এটাকে আমরা কি বলি? পোমোলজি, স্পার্মোলজি, অ্যান্থোলজি, পেরোলজি। খুব সহজ প্রশ্ন এবং সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে পোমোলজি। ফল চাষ সেটাকে পোমম কালচার বলা হয়। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো কোনটি? এটা একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম গত প্র্যাকটিস ক্লাসে। তো বিশ্বের বৃহত্তম ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া। অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তো আমাদের 25 কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। তো এখানে এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি কোশ্চেনটা। একটা হোমওয়ার্ক তোমাদের আমি দিয়ে দিচ্ছি যে মাছ চাষ কে কি বলা হয়? তো এখানে এটা কি কালচার বলা হয়? মাছ চাষ। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে প্রত্যেকে যারা কানেক্ট আছো। তো আমাদের সেশনটা আজকে এখানে আমরা এন্ড করছি এবং আমরা যে ফ্রি ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবে 3টে চ্যানেল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই 3টে চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস হয়, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ক্লাস সেকশন করা হয়েছে, কারণ আমরা অনেক পরীক্ষার জন্য পড়াচ্ছি এবং সব একটা চ্যানেলে দিলে সব ঘেটে যাবে, যার জন্য এতগুলো চ্যানেল তুমি দেখতে পাচ্ছ। এবং তুমি চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এটা তো কোনো রকম টাকা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এবং TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষাভিত্তিক ব্যাচ করাচ্ছি। যদি মনে হয় ব্যাচে পড়বে, অবশ্যই দ্রুত কানেক্ট থাকবে বা কানেক্ট হয়ে যাবে। সেশনটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং ক্লাসগুলো করতে থাকো, আশা করি উপকৃত হবে। ওকে, বাই।